চলো আমরা চলে আসি আমাদের আজকের এই পড়ায়, সেটা হচ্ছে গ্রিফিথস এক্সপেরিমেন্ট। সেটা বুঝতে গেলে তোমাদের একটু ব্যাক হিস্টোরিক্যাল ঘটনায় একটু যেতে হবে তোমাদের, যে কি বিষয়ে এই গ্রিফিথের প্রসঙ্গটা আমরা এসেছিল। সবার প্রথমে নাম্বার 1 আমরা আগে করে দিয়েছিলাম যে গ্রেগর জোহান মেন্ডেল, তিনি ফ্যাক্টর ইনভেন্ট করেছিলেন, তিনি জিন বলেননি। তারপরে তার মারা যাওয়ার পরে আমরা পেয়েছিলাম হচ্ছে 2 নম্বরে সাটেন অ্যান্ড বোভারি, তারা ক্রোমোজোমাল থিওরি দিয়েছিলেন। তারা বলেছিলেন যে মেন্ডেলের ফ্যাক্টর যেভাবে মুভ করে, ক্রোমোজোম যেভাবে মুভ করে, মেন্ডেলের ফ্যাক্টর সেভাবে মুভ করে, অর্থাৎ জিনও মুভ করে, সেটাকে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এভাবে পড়েছিলাম। এবারে তারপরে টমাস হান মর্গান, তিনিও জেনেটিক্সের উপরে বায়োলজি নিয়ে অনেক স্টাডি করেছিলেন, অনেক ফেনোমেনন দিয়েছিলেন, তিনি লিঙ্কেজ দিয়েছিলেন ড্রসোফিলাকে স্টাডি করে। তাকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। মনে রাখবে, ফাদার অফ জেনেটিক্স ইজ গ্রেগর জোহান মেন্ডেল, ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স ইজ টমাস হান মর্গান। মনে রাখবে নাম্বার, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এরা সবাই বলেছিলেন যে ডিএনএ এবং জিন এই টার্মগুলো তাদের মধ্যে একটা কনসেপ্ট এসে গিয়েছিল। কিন্তু এবারে আমাদের কোশ্চেন আছে। মনে করে নাও আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ার্ল্ডের, যে সময় আমাদের নলেজটা কম আছে। সেখানে এতদিন তোমাদের বলা হয়েছে ডিএনএ ইজ জেনেটিক মেটেরিয়াল, কিন্তু এবার প্রশ্ন করছি, কে বলেছে? প্রোটিনও তো জেনেটিক মেটেরিয়াল হতে পারে, কার্বোহাইড্রেট মে বি জেনেটিক মেটেরিয়াল, লিপিড মে বি জেনেটিক মেটেরিয়াল, and bodiর আদার কোনো পার্ট মে বি জেনেটিক মেটেরিয়াল, বা দ্য লাইফের আধার বা লাইফের ব্লুপ্রিন্ট হতে পারে। কিন্তু কে বলল যে ডিএনএটাই সেই ব্লুপ্রিন্ট? এটাকে নিয়ে এবার সায়েন্টিস্টদের মধ্যে একটা কন্ট্রোভার্সি লেগে গেল। হুইচ মলিকুল অ্যাকচুয়ালি দ্য জেনেটিক মেটেরিয়াল? সেই জন্য সেটাকে করতে গিয়ে সায়েন্টিস্টদের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করবার টেন্ডেন্সি দেখা দিল। সেই টেন্ডেন্সি দেখতে গিয়ে আমরা চলে এলাম 1926-এ। মনে রাখবে, গ্রেগর জোহান মেন্ডেল তিনি 1866-এ আমাদের জেনেটিক্স নিয়ে অনেকগুলো এনলাইট করেছিলেন। সেটাকে আমরা মেইনলি জানতে পারি 1900-এ, যখন সাটেন বোভারি অ্যান্ড তারপরে আমরা একে একে পানেট স্কোয়ার দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। অর্থাৎ জেনেটিক্স আরো উন্নত হতে হতে গিয়ে 1926-এ গিয়েও এবার আমাদের মধ্যে আন্দাজ করাটাকে একবার এক্সপেরিমেন্টালি প্রুভ করতে হবে যে হুইচ মলিকুল অ্যাকচুয়ালি, হুইচ বায়োমলিকুল ইজ অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল। সেটার জন্যই আমাদের কাছে এক্সপেরিমেন্টাল ভিউ রাখতে হবে। হি ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল এক্সপেরিমেন্ট, হি ইজ অ্যাকচুয়ালি, হিজ নেম ইজ গ্রিফিথ। এইবারে আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্টে তোমাদের সামনে কিছু ডিসকাস করব, যে কিভাবে গ্রিফিথের এই এক্সপেরিমেন্টটাকে ডান করা হয়েছিল, কিভাবে গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে আমাদের সামনে গ্রিফিথ রেখেছিলেন। ইন সার্চ অফ জেনেটিক মেটেরিয়াল, হুইচ ওয়ান উড বি দ্য জেনেটিক মেটেরিয়াল, হুইচ বায়োমলিকুল উড বি দ্য জেনেটিক মেটেরিয়াল, দিস ওয়াজ আওয়ার টার্গেট, দিস ওয়াজ আওয়ার মোটো। এবার কি করেছিলেন উনি, সেই জায়গাটাকে আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। আমি আগে ড্রয়িং করব, ড্রয়িং দেখাবো, তারপরে তোমাদের সামনে লেখাগুলো বোঝানোর চেষ্টা করব। এবার গ্রিফিথ যেভাবে এক্সপেরিমেন্টে অ্যাপ্রোচ হয়েছিলেন সেটা আমরা জানব। যে একটা ব্যাকটেরিয়া ছিল, সে ব্যাকটেরিয়ার নাম ছিল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। সেই ব্যাকটেরিয়াকে যখন স্টাডি করা হয়, দেখা যায় সেই ব্যাকটেরিয়ার অনেকগুলো ভ্যারাইটি হয়। কিছু ভ্যারাইটিকে আমরা বলি এস থার্ড, কোনটাকে বলা হয় আর সেকেন্ড। মানেটা কি? এস থার্ড মানে হচ্ছে এ স্ট্রেইন অর স্মুথ স্ট্রেইন, এস ফর স্মুথ। কেন স্মুথ? এই যে লক্ষ্য করো, একটা ব্যাকটেরিয়া, মনে করো এটা, এই যে মাঝখানে এটা দেখালাম, এটা একটু একবার দেখিয়ে দিই, তারপরে এটাকে সরিয়ে দেব। দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, এবং তার বাইরে একটা এই যে উপর দিয়ে সাদা সাদা রঙের দেখছো, দিস আর রাফ স্ট্রাকচার, অর্থাৎ দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াটা যে দেখালাম, এই যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, যেটা রাফ 2, 2টা হচ্ছে তার ভ্যারিয়েন্ট নাম্বার, রাফ 2।
তার বাইরেটা রাফ কেন? এই যে বাইরেটার মধ্যে একটা রাফ দিয়ে সিম্বল করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। চলো এটা থেকে বেরিয়ে যাই। এই রাফের উপরে যদি আরেকটা লেয়ার লেগে যায়, আমি লেয়ারটাকে লাইট তোমাদের করে দেখানোর চেষ্টা করি, এইভাবে যদি একটা লেয়ার লেগে যায়, দেখো বাইরেটা স্মুথ হয়ে গেল। ঠিক যেরকম ভাবে উপরেরটা করা আছে, এই যে উপরেরটায় বাইরে একটা স্মুথ করা আছে, এরকম একটা স্মুথ ব্যাকটেরিয়া স্ট্রেন নেওয়া হলো, তার নাম S3 স্ট্রেন। এবং S3 স্ট্রেনটা হচ্ছে একটা ভিরুলেন্ট ভ্যারাইটি। ভিরুলেন্ট কথার অর্থ কি? এই যে ভিরুলেন্ট লেখা আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। ভিরুলেন্ট মানে ইনফেকশন পাওয়ার আছে, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা যদি কোনো অর্গানিজমের মধ্যে যায় তবে তার নিউমোনিয়া হয় এবং অর্গানিজমটি মারা যায়, তাই জন্য এটাকে ভিরুলেন্ট। আর যে স্ট্রেনটি আছে, দিস ইজ নন ভিরুলেন্ট। রাফ স্ট্রেন, ইট ইজ নন ভিরুলেন্ট। এই যে আর স্ট্রেনটি হচ্ছে নন ভিরুলেন্ট, অর্থাৎ আর স্ট্রেনের ব্যাকটেরিয়াটা যদি কারোর বডিতে যায় সেটা ডেড বা মারা যাবে না। কাজে নিশ্চয়ই বুঝতে পারলে এই বিষয়টা। তাহলে স্ট্রেনটাকে নিয়ে আরেকবার বলে দিই। এক্সপেরিমেন্টেড উইথ, লাইনটাকে যদি একটু সামনে রাখি, with Streptococcus pneumoniae bacteria which causes pneumonia in organism, 2 strains of bacteria we used and we can found, এবং তার মধ্যে আছে A strain or smooth strain, আর আছে rough strain। উপরটা দেখতে পাচ্ছ rough, এই জায়গাটা কি স্মুথ। মিউকাস পলিস্যাকারাইড, মনে রাখবে এই যে বাইরেটার দিকে স্মুথ পলিস্যাকারাইড কোট থাকে, বলে স্মুথ। and it is resistant to immune system, that means ইমিউনিটিকে তারা রেজিস্ট্যান্ট করে দেয় এবং তার ফলে এরা ডিজিজ তৈরি করতে পারে। আর ল্যাক্স অফ দি কোটটা ল্যাক করছে, যে দেখো কোটটা বাইরে নেই, তাহলে বুঝতে পারছো। অ্যান্ড ডিস্ট্রয়েড বাই ইমিউন সিস্টেম অফ দ্য হোস্ট, অর্থাৎ আমার বডিতে যদি যায় বা কোনো একটা র্যাটের বডিতে যায়, র্যাটের বডির যে ইমিউন সিস্টেম আছে সেটা এই আর ব্যাকটেরিয়াটাকে কিল করে দেয়। দ্যাটস ওয়াই আর ইজ নন ভিরুলেন্ট, অর্থাৎ আর ব্যাকটেরিয়া দিয়ে যদি আমরা ইনফেক্ট করিয়ে দিই তাহলে মাইস হতে পারে বা অন্য কোনো অর্গানিজম হতে পারে, তারা মারা যাবে না। তাহলে এ স্ট্রেন ইজ ভিরুলেন্ট স্মুথ, আর স্ট্রেন ইজ নন ভিরুলেন্ট। ক্লিয়ার? এবার গ্রিফিথ যে কাজটি করলেন সেটা তোমাদের সামনে একটু 1 by 1 রেখে দেব। কিরকম করেছিলেন 1 by 1 ভালো করে রাখবে। গ্রিফিথ এক্সপেরিমেন্ট আমি এখন তোমাদের সামনে রাখছি। প্রথমেই আমরা দেখার চেষ্টা করছি যে এ স্ট্রেনটা ভিরুলেন্ট কিনা এবং আর স্ট্রেনটা নন ভিরুলেন্ট কিনা। তাহলে কি করব? হি ফার্স্ট ইনজেক্টেড এ স্ট্রেন, তাহলে এ স্ট্রেন মানে সেটা একটা ভিরুলেন্ট, তার ফলে মাইস ডেড হয়ে গেল। এই যে মাইসটা, এটা কমপ্লিটলি মারা গেছে মাইসটি, এই দেখো মাইসটি ডেড হয়ে গেছে। এবারে সেকেন্ড পর্যায়ে চলে আসব। 2 নম্বরে ইনজেক্টেড উইথ আর স্ট্রেন, আর স্ট্রেন দিয়ে দ্য র্যাট ইজ লিভিং, র্যাটটা বেঁচে আছে। তার মানে আমাদের প্রুভ হয়ে গেল এ স্ট্রেন ইজ ভিরুলেন্ট, আর স্ট্রেন ইজ নট ভিরুলেন্ট। ক্লিয়ার? এবার আসছে 3 নম্বর পয়েন্টে। হি ইনজেক্টেড হিট কিল্ড এ স্ট্রেন, হিট HKS, হিট কিল্ড, হিট দিয়ে এ স্ট্রেনকে একটা পাত্রে নেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, কিল হয়ে গেছে। হিট কিল দেওয়ার পরে যে এক্সট্রাক্টটা রয়ে গেল, অর্থাৎ এ স্ট্রেনকে আমি মেরে ফেলেছি। তারপরে যখন একটা মাইসকে ইনজেক্ট করব, কি দেখবো? মাইস প্লাস ব্যাকটেরিয়া তো মরে গেছে, হিট দিয়ে কিল হয়ে গেছে। মাইস উইল লিভ, মাইস বেঁচে আছে। এবার একটা মজাদার জিনিস করলেন গ্রিফিথ, এই এক্সপেরিমেন্টটা কিন্তু বারবার করেছিলেন। কি করেছিলেন? তিনি 4 নম্বর পয়েন্টে করেছিলেন ইনজেক্টেড হিট কিল্ড এ স্ট্রেন, যে আগেরটা তো ছিলই। এবার তার সঙ্গে উনি করেছেন একটা লাইভ আর স্ট্রেন, অর্থাৎ নন ভিরুলেন্ট, অর্থাৎ একটা হিট কিল যেটা ইনঅ্যাক্টিভ জানতাম, হিট কিল নন ভিরুলেন্টের সঙ্গে একটা হিট কিল ভিরুলেন্টের সঙ্গে, হিট কিল ভিরুলেন্ট কাজ তো এমনি করে না, ইঁদুরকে বাঁচিয়ে রাখে। তাহলে আবার উনি দেখেছেন যে আর স্ট্রেনটাও তো ইঁদুরকে বাঁচিয়ে রাখে, র্যাটকে, দুটোই বাঁচিয়ে রাখার প্রপার্টি একসঙ্গে করে দিলেন। হিট কিল এ স্ট্রেন এবং লিভিং আর স্ট্রেন যেটা নন ভিরুলেন্ট এমনিতেই, তাহলে দুটোই নন ভিরুলেন্ট হয়ে গেল। দুটোকে একসঙ্গে মিক্স করলেন, মিক্স করে যখনই ইনজেকশনটা দিলেন দেখা গেল মাইসটি ডেড হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, মাইস এখানে কেন ডেড এলো? and he did it several times and the result comes several times, same result, same result, same result. এবার তার মাথার মধ্যে একটা
ডিসকাশন এলো, তার মাথায় একটা ইনফারেন্স এলো, ইট মে বি সাম জেনেটিক মেটেরিয়াল, যে সামথিং কিছু একটা করেছে, অর্থাৎ আর লিভিং স্ট্রেনকে সাম পার্ট যেটা হিট কিল স্ট্রেন থেকে এসেছে, যেটা কনভার্ট করে দিয়েছে। আমার রাফ স্ট্রেন ছিল, বাইরে থেকে ঢুকেছে একটা হিট কিল্ডের সামথিং, কি ঢুকেছে বলেননি, কিছু একটা ওই আর স্ট্রেনকে এ স্ট্রেনে কনভার্ট করে দিয়েছে, কনভার্ট করে তাকে আর কে নন ভিরুলেন্টকে ভিরুলেন্ট বানিয়ে দিয়েছে। এবং সেটা কোথা থেকে পেল? হিট কিল্ড, যেটা মরে গেছে স্ট্রেনটা, সেখান থেকে কিছু একটা গিয়েছে। এবং গ্রিফিথ ওই কিছু একটাকেই নাম দিয়েছিলেন ইট মে বি দ্য জেনেটিক মেটেরিয়াল। হি ওয়াজ নট শিওর অ্যাট দ্যাট টাইম। উনি এইটুক বলেছেন যে ওই যে সামথিং যেটাই যাচ্ছে, যেটা গিয়ে একটা অর্গানিজমকে সে অন্য একটা নন ভিরুলেন্টকে ভিরুলেন্টে কনভার্ট করার ক্ষমতা রাখছে, তাহলে সেই পাওয়ারফুল ক্ষমতাধর বা পাওয়ারফুল জিনিসটাকে আমরা বলছি জেনেটিক মেটেরিয়াল। হি নেভার সেড ইজ ডিএনএ অর সামথিং, তিনি বলেছেন দ্যাট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। প্রবাবলি গ্রিফিথ ইন্টারপ্রিটেড দিস। এবার এইখান থেকে গ্রিফিথ কনক্লুশনটা তোমাদের সামনে যেটা এতক্ষণ বললাম সেটাই বলছি। লাইভ আর প্লাস ডেড এজ কনভার্টেড ইনটু লাইভ এজ, এটা অলরেডি বলে দিয়েছি। সো এটাকে যদি আমরা এবার একটু ইনফারেন্সে চলে আসি, লাইভ এজ ব্যাকটেরিয়া ওয়াজ রিকভার্ড ফ্রম ডেড মাইস। যে মাইসটা ডেড হয়ে গেছে সেখান থেকে লাইভ এ স্ট্রেন পাওয়া গেছে, অদ্ভুত ব্যাপার। তাকে তো আমরা লাইভ আর দিয়েছিলাম। নেক্সট হয়ে গেছে সামথিং কজড ব্যাকটেরিয়া টু চেঞ্জ ফ্রম টাইপ আর টু অ্যানাদার টাইপ। টাইপটার নাম কি? সে টাইপটা টু অ্যানাদার টাইপ, এস টাইপ, দ্যাট মিনস দ্য ভিরুলেন্ট টাইপ। নাও সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, হি সেড ইট ট্রান্সফরমেশন। সো গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকে বলা হয় গ্রিফিথ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। হি নেভার সেড ইট ডিএনএ or RNA or any other thing. DNA as genetic material ও বলেননি, তিনি বলেছেন genetic material but transforming principle. Transform from heat killed A strain to R strain and transform it converted into virulent strain. এই গেল গ্রিফিথের। বাস এতটুকু লিখেই কিন্তু তোমরা এখানে কোনো ডিএনএ কে কনক্লুড করবে না। রিমেম্বার, ডিএনএ হি নেভার সেড, তিনি বলেছিলেন ট্রান্সফরমেশন, এটাকে বলে গ্রিফিথস ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। আমি শর্টে তোমাদের সামনে ইজিলি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এটাকে তোমরা বুঝতে পারবে। সো হাউ ওয়াজ দ্য বায়োমলিকুলার নেচার টু ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ফাউন্ড। এবারে আমরা দেখব যে কোন মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি দ্য ট্রান্সফর্মিং মেটেরিয়াল, কোন বায়োমলিকুল। আমাদের সামনে বায়োমলিকুল কি আছে বলে ফেলো, নামগুলো কি? 4টে বায়োমলিকুল আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ইভেন ডিএনএ, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে বায়োমলিকুল বলবো। তাহলে এই যে 4টে বায়োমলিকুলের মধ্যে কোনো একটা সেলের কম্পোনেন্ট আছে যেটা সেলের মধ্যে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার একটা বড় পাওয়ার আছে কোন অর্গানিজমকে কনভার্ট করার। গ্রিফিথ সেটা এক্সপেরিমেন্টে বলে দিয়েছিলেন। এবারে চলে এলো আরো দুজন আরেকটা এক্সপেরিমেন্টের কথা, তাদের বলা হয় ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টির এক্সপেরিমেন্ট। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টির এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য কনফার্মেশন রিয়াকশন। অর্থাৎ যেমন আমাদের কনফার্ম টেস্ট হয় কেমিস্ট্রিতে, তোমাদের কোনো একটা টেস্ট কনফার্মেশন করে দেয়, যে এক্স্যাক্টলি বলে দেয় কোন মেটেরিয়ালটা এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালের জন্য দায়ী। তার জন্য আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট করতে হবে, তার নাম হচ্ছে অ্যাভেরি ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টি এক্সপেরিমেন্ট। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি ওয়াজ দ্য ফলোয়ার অফ গ্রিফিথ, বিকজ গ্রিফিথ এইটুকের বেশি বলে যেতে পারেননি। এবার আমি অনেক জায়গায় অনেক রকম তোমরা পাবে, এটাকে অনেকটা ইজি কাজ জায়গায় যেরকম তোমাদের কাছে সামনে রেখেছি সেটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে ডিএনএ কে আমরা করছি। এটা আমার সামনে একটা গল্প আকারে শুনে, এই স্লাইডটা থাক,
এবং তোমরা শুনতে থাকো কিরকম গল্পটা করেছিলে। এই গল্পটা না বুঝলে মন দিয়ে শুনবে, কারণ গল্পটার মধ্যে এখানে ড্রয়িং করার সুযোগটা কম আছে। আমি গল্পের আকারে তোমাদের সামনে বলছি, পরে কনক্লুশনটা এখান থেকে দেখে নেব। অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি কিন্তু কোনো র্যাটকে ইউটিলাইজ করেননি, তিনি ডিরেক্টলি লাইভ এস ব্যাকটেরিয়া, ডেড, সেটাকে হিট কিল করলে ডেড ব্যাকটেরিয়া, তারপরে লাইভ আর ব্যাকটেরিয়া অর্থাৎ স্টেপ্টোকক্কাস নিউমোনিয়ার ব্যাকটেরিয়া দিয়ে তারা স্টাডি করেছিলেন। একদম ওয়ান বাই ওয়ান আমি আসছি প্রথম থেকে, তাহলে বুঝতে পারবে বিষয়টা গল্পের মতো শোনো। ধরে নাও একটা পেট্রি ডিশ আছে, সে পেট্রি ডিশের মধ্যে উনি একটা লাইভ এস ব্যাকটেরিয়া রেখে দিলেন এবং কিছুদিন পরে যখন তার মধ্যে নিউট্রিশন দিলেন ব্যাকটেরিয়া বাড়ার মতো, কিছুদিন পরে আফটার সাম ডেজ, এটাকে আমরা অ্যারো দিয়ে ড্র করি কারণ এটা তো লাইভ দেখানো যায় না, এখানে একটা এস ব্যাকটেরিয়া, তাকে আফটার সাম ডেজ কালচারের পরে দেখা গেল কিছুদিন পরে ব্যাকটেরিয়া রেপ্লিকেট করে, দেখা গেল সেখানে একটা লাইভ এস ব্যাকটেরিয়ার কলোনিস তৈরি হয়েছে। ওকে, ইট ইজ নর্মাল ফর শিওর। সেকেন্ড আরেকটা পেট্রি ডিশ নিলেন যেটার মধ্যে একটা ফিউ অ্যামাউন্ট অফ লাইভ R2 ব্যাকটেরিয়া মানে R2 স্ট্রেন নিলেন। আফটার সাম ডেজ সেখানে R2 কলোনি ফর্ম হলো, কলোনি মানে R2 রেপ্লিকেট করেছে। এবার তিনি কি করলেন, ওই অ্যাভেরি ম্যাকলিওড ম্যাককার্টি ওই S3 কলোনি থেকে তা কিছুটা বের করে নিলেন এবং সেটার মধ্যে একটা হিট দিয়ে দিলেন। পেট্রি ডিশের মধ্যে তলা দিয়ে হিট দিলে S3টা কিল্ড হয়ে গেল এবং কিল্ড অবস্থায় তিনি রেখে দিলেন, অর্থাৎ এক্সপেরিমেন্ট করবার জন্য বললেন দেখি কিছুদিন পরে কি হয়। আফটার ফিউ ডেজ তিনি দেখলেন নো কলোনি, অর্থাৎ S3 ব্যাকটেরিয়া কলোনি, বিকজ S3 তো ডেড হয়ে গেছে, ডেড কিভাবে আরেকটা রেপ্লিকেট করবে, তাহলে প্রুভ হলো যে S3 কে নর্মাল হিট দিলে সেটা ডেডই থাকে, নো কলোনি ফাউন্ড। তাহলে থার্ড লাইনে আমরা নো কলোনি। এরপরে ঠিক গ্রিফিথের মতোই ওনারা একটা কাজ করলেন, কি করলেন, লাইভ আর স্ট্রেন ব্যাকটেরিয়া ঢোকালেন, লাইভ আর স্ট্রেন লাইভ 4 নম্বর স্টেপে। তার সঙ্গে যে হিট কিল যে সলিউশনটা ছিল সেই হিট কিল S3 সলিউশনটা অ্যাড করে দিলেন। লাইভ R2 নন ভিরুলেন্ট, কলোনি করে না, মানে ভিরুলেন্ট যেটা ছিল তো এখানে R2, লাইভ R2 টা কি করে, নর্মালি তা কলোনি করে। S3 যেটা হিট কিল ছিল সেটা কলোনি করে না, আমি S3 কে মিলিয়ে দেওয়া হলো, লাইভ আর এর সঙ্গে হিট কিল S3 মিলিয়ে সেই যে অ্যাসোসিয়েশনের পেট্রি ডিশটা ছিল সেটাকে রেখে দিলেন। কিছুদিন পরে রেখে দেওয়ার পরে দেখা গেল ওই যে নিউ 4 নম্বর এক্সপেরিমেন্টে যেটা ছিল, নিউ যে পেট্রি ডিশটা বেরোলো সেই পেট্রি ডিশের মধ্যে দেখা গেল দিয়েছিলাম আর কনভার্ট হয়ে গেছে S3 কলোনি। আরে আমি তো S3 দিই নাই, S3 একটা ডেড পার্ট দিয়েছি, S3 একটা হিট কিল পার্ট দিয়েছি, হিট কিল পার্ট কি করে S3 তে কনভার্ট হয়ে গেল, S3 কলোনি পেলাম কি করে, S3 কলোনি পেলাম কি করে। এইবার ওরা বোঝার চেষ্টা করছে যে হিট কিল্ড S থেকে সামথিং, যেটা গ্রিফিথ বলেছিলেন একই রকম ভাবে, সামথিং হ্যাজ গন টু কনভার্ট দিস R2 লাইভ ইনটু S3, S3 তে কনভার্ট করা দরকার আছে, S3 তে সে কনভার্ট করে যাবে, লাইভ S3 হয়ে গেল। তাহলে ওরা বললেন তাহলে ওই হিট কিল S3 থেকে কি গেল এমন যে সেটা R2 কে S3 তে একটা ভিরুলেন্টে কনভার্ট করে দিল S3 কলোনি। এইটা বের করতে গেলে তারা কিছু এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা এখন ইম্পর্টেন্ট, বাকিটুকু বোঝা গেল। ঠিক গ্রিফিথের মতোই রেজাল্ট পেলেন, কিন্তু সেটা কে। এইবার যখনই যে পেট্রি ডিশটা সেই মিক্সিং করেছেন, কি কি মিক্সিং দিয়েছেন তার মধ্যে আমরা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল নাম দিয়েছেন, যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যে মিক্সিংটা বারবার কি দিয়েছেন, লাইভ R2 প্লাস ডেড S3, লাইভ R2 ডেড S3, তার সঙ্গে উনি দিলেন অ্যালকোহল টু প্রুভ কার্বোহাইড্রেট। অ্যালকোহল কি করে দেয়, অর্থাৎ কার্বোহাইড্রেট যে মেটেরিয়ালটা ট্রান্সফর্ম করছে
সেটা যদি কার্বোহাইড্রেট হয় তাহলে কি করবে, কার্বোহাইড্রেট অ্যালকোহল দিলে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং তার ফলে R2 কলোনি হবে। কিন্তু তা না করে দেখা গেল যে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা কার্বোহাইড্রেট যখন অ্যাড করলাম বা অ্যালকোহল অ্যাড করলাম, দেখা গেল ওই যে লাইভ R2টা R2ই আছে, সে ওরা কি করছে, আমরা ট্রান্সফর্মিং প্রিন্সিপালকে দেখা যাচ্ছে তাও কনভার্ট হচ্ছে, অর্থাৎ H3 কলোনি আসছে। কথাটা H3 কলোনি পাচ্ছি। ছিল কি, আবার বলছি গল্পটা, ছিল ডেড H3 প্লাস লাইভ R2, ডেড H3 লাইভ R2। কিছুদিন পরে আমরা দেখার চেষ্টা করব এটাতে কি হয়। এবার অ্যালকোহলটা দিয়ে দিল, অ্যালকোহল দিয়ে দিয়ে দেখা গেল যে ট্রান্সফর্মটা H3 তে কনভার্ট করেছে। তার মানেটা কি জানালো জানো, যে মেটেরিয়ালটা নিশ্চয়ই কার্বোহাইড্রেট না, মানে কার্বোহাইড্রেট হলে অ্যালকোহল তো সেটাকে ডাইজেস্ট করে দিত এবং সেটা R2ই থাকতো, H3 তে কনভার্ট করতো না। কিন্তু H3 কনভার্ট করছে, তার মানে ও অ্যালকোহলকে বাইপাস করে দিয়েছে, অ্যালকোহলকে বাইপাস করে H3 তে কনভার্ট করছে। দ্যাট ইজ অ্যালকোহল থাকার অর্থ নট এ কার্বোহাইড্রেট। আমি এখান থেকে এটা বুঝতে পারি ইট ইজ নট আ কার্বোহাইড্রেট, অর্থাৎ ট্রান্সফর্মিং যে আইটেমটা ছিল, যে ট্রান্সফর্ম করেছে, এটা কার্বোহাইড্রেট না। কারণ কার্বোহাইড্রেট যদি হতো, অ্যালকোহলে কার্বোহাইড্রেট ডিজলভ হয়ে যায়, কিন্তু ডিজলভ হয়নি বুঝতে পেরেছো? অর্থাৎ সে কনফার্মটা, সে ট্রান্সফর্মটা করতে পেরেছে। নেক্সট তারা করলেন প্রোটিয়েজ। ওই যে সেই একই রকম ডেড H3 লাইভ R2, তার সঙ্গে দিলেন প্রোটিয়েজ। মনে রাখবে কারো পিছনে AAC লাগানো থাকা মানে সেটা একটা এনজাইম। অর্থাৎ ট্রান্সফর্মিং যে প্রিন্সিপালটা ছিল বা ট্রান্সফর্মিং আইটেম বা প্রিন্সিপাল যেটা ছিল ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, সেই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা যদি প্রোটিন হয় তাহলে প্রোটিয়েজ দিয়ে সেটা খেয়ে যাবে, প্রোটিয়েজ দিয়ে ডাইজেস্ট হয়ে যাবে এবং R2ই থাকার কথা। কিন্তু কি হলো, যে H3 তে কনভার্ট করে গেল, H3 হয়ে গেল, H3 পাচ্ছি। তার মানে বুঝতে পারছি যে মেটেরিয়ালটা ট্রান্সফর্মিং সে প্রোটিয়েজকেও বাইপাস করেছে, প্রোটিয়েজ দিয়ে সে ডাইজেস্ট হয়নি। কিন্তু প্রোটিন যদি হতো, প্রোটিয়েজ দিয়ে ডাইজেস্ট হয়ে যেত, কিন্তু সে বাইপাস করেছে। তার মানে ওটা অন্য কিছু হবে। গোটাটা পড়ে যাও তাহলে বুঝবে, গোটাটা যখন বলছি তখন বুঝবে। ট্রান্সফর্মিং প্রিন্সিপালকে এরপরে দেওয়া হলো লাইপেজ। ভালো করে মনে রাখবে, লাইপেজ কি করবে, ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা যদি লিপিড হয় তাহলে সেটাকে ডাইজেস্ট করে দেবে। ডাইজেস্ট করে দিলে আমরা লাইভ R2টা লাইভ R2ই পাবো। কিন্তু তাও না, তাও থার্ড এক্সপেরিমেন্টে দেখা গেল R2 কলোনি ফর্ম, H3 কলোনি ফর্ম করেছে। তাহলে লিপিডও না, কারণ লাইপেজ দিয়েছি, লিপিডটা ডাইজেস্ট করার কথা ছিল। যদি লিপিড হতো তাহলে লিপিড না, তাই ডাইজেস্ট করেনি। তাহলে যেটা আছে সেটা অন্য কিছু, সেটা দিয়ে H3 কনভার্ট হয়ে গেছে, H3 কলোনি হয়ে গেছে আফটার সাম টাইম। এবার আরেকটা জিনিস দিলেন, রাইবোনিউক্লিয়েজ, RNase, যেটাকে বলে RNase আর রাইবোনিউক্লিয়েজ। রাইবোনিউক্লিয়েজ দেওয়ার পরেও দেখা গেল ট্রান্সফর্মটা হয়েছে, অর্থাৎ লাইভ R2 H3 তে কনভার্ট করে গেছে। তাহলে কনভার্টিং যে এজেন্টটা যে ছিল সে RNAও না, RNAও কনভার্ট, কারণ RNase দিলে RNA যখন কনভার্ট করতে যেত খেয়ে নিত, খেয়ে নিয়ে তাকে H3 তে রেখে দিত। তাহলে RNase কেও সে বাইপাস করেছে, করে গিয়ে H3 তে কনভার্ট করিয়ে দিয়েছে। এবার করলেন কি, সবার শেষে দিলেন, দেখো লক্ষ্য করবে ভেরি ইম্পর্টেন্ট পার্টটা, DNase और ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ। DNase যখনই দিল, কি দিয়েছিল, লাইভ R2 প্লাস ডেড H3, কারণ ডেড H3 থেকে R2 তে যাচ্ছিল কোনো একটা প্রিন্সিপাল, সেটা দেখা গেল বারবার DNase দেওয়া হচ্ছে। ও যখনই কনভার্ট করতে যাচ্ছে, DNase তার কাজ হচ্ছে ডিএনএ কে খেয়ে ফেলা, ডিএনএ কে ইমিডিয়েটলি কনভার্ট করতে যাচ্ছে, DNase তাকে খেয়ে ফেলছে, DNase তাকে খেয়ে ফেলছে। খেয়ে ফেলে কি করছে, R2 কে R2ই রেখে দিচ্ছে। R2 কলোনিকে H3 তে কলোনিতে কনভার্ট করছেই না। তো কেন করবে, কারণ যখনই কনভার্ট করতে যাচ্ছে
R2 কে S3 তে, তখন এই ডিএনএস এসে খেয়ে দিচ্ছে। তাহলে ডিএনএস কাকে খাবে? ডিএনএস তো আমি জানি ডিএনএ কেই খায়। ডিএনএস কাকে খায়? ডিএনএ কেই খায়। তাহলে বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু না বললে পরিষ্কার হয় না। তাহলে বোঝা গেল যে মেটেরিয়ালটা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল গ্রিফিথ বলে গিয়েছিলেন, সেটা অনেস্টলি দেখা গেল ইট ইজ নট আ কার্বোহাইড্রেট, নট এ প্রোটিন, নট এ লিপিড, নট এ আরএনএ, নট অ্যান আরএনএ, আলটিমেটলি ইট ইজ আ ডিএনএ। ডিএনএটাই ট্রান্সফর্ম করেছে। সো বোঝা গেল যে কোনো একটা অর্গানিজমকে ট্রান্সফর্ম করার মতো পাওয়ারফুল ক্ষমতা রাখে ডিএনএ। এইটাই হলো ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়ালের পরীক্ষা, এবং এটাকে আমরা ইন শর্টে বলে থাকি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিঅ্যাকশন। ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিঅ্যাকশন, ইট ইজ কল্ড ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিঅ্যাকশন। This was given by Avery, MacLeod and McCarthy. এবার আমরা আরেকটা, তোমাদের এক্সপেরিমেন্টাল জেনেটিক্স আছে, আরেকটা এক্সপেরিমেন্টাল পার্ট আছে, যেটা দিয়ে আমরা হার্শে ট্রান্সডাকশন, ভাইরাল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট গুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবে, কোনো বছর গ্রিফিথ এক্সপেরিমেন্ট আসে, কোনো বছর অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টির ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন আসে, কোনোবার আবার হার্শে চেজ এক্সপেরিমেন্ট আসে। হার্শে চেজ এক্সপেরিমেন্টটা বুঝতে গেলে তোমাদের ক্লাস 11-এর একটা নলেজ খুব তাড়াতাড়ি বলে দেবো, এটা হয়ে নেওয়া দরকার। মনে রাখবে, ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, সেটা অ্যাটাক করে ব্যাকটেরিয়ার উপরে। ব্যাকটেরিয়াটার নাম ইকোলাই। সো ইকোলাই একটা ব্যাকটেরিয়া, আমি ধরে নিচ্ছি ইট ইজ আ ব্যাকটেরিয়া, ধরে নিলাম। তার মধ্যে উপরে বসে গেছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজটা ইকোলাইয়ের মধ্যে ঢুকে গেছে। ঢুকে কি একটা ডিএনএটাকে ঢুকিয়ে দেয়, আমরা জানি, এটা পড়েছিলাম। ডিএনএ কে ঢুকিয়ে দিয়ে সেই ডিএনএ ব্যাকটেরিয়াল কন্ট্রোল নিয়ে নেয়, এবং বাইরের যে ভাইরাল যে প্রোটিনের যে বাইরের খোলাটা থাকে বা খোসাটা থাকে বা আউটসাইডটা থাকে, যেটা প্রোটিন দিয়ে তৈরি, সেটা বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দিলে এবার ওই ডিএনএটা রেপ্লিকেট করে, ইনসাইডে অনেকগুলো ডিএনএ ফর্ম করে। একটা ডিএনএ অনেকগুলো ডিএনএ হয়ে গেল ভেতরে। তারপরে আস্তে আস্তে যখন অনেকগুলো ভাইরাল ডিএনএর সঙ্গে মিশে অনেকগুলো ডিএনএ মাল্টিপ্লাই হয়ে যায়, কপি হয়ে যায়, তারপরে এখান থেকে গিয়ে ভাইরাসগুলো বেরিয়ে পড়ে। এটা আমরা জানি, লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেলে আমরা জানি, এটা 11 ক্লাসে পড়ানো হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন কিভাবে, ভাইরাল ইনফেকশন কিভাবে ব্যাকটেরিয়ালের উপরে হয়। এই এক্সপেরিমেন্টার বেসিসে আমাদের হার্শে চেজ এক্সপেরিমেন্টটা করা হয়। এটাও খুব একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল। আমরা এইটুক জানি, ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে ফসফরাস, আর প্রোটিনে থাকে সালফার। এটা আমাদের মনে রাখতে হবে। ডিএনএ তে থাকে ফসফরাস, পি তো আমরা জানি, এবং প্রোটিনে থাকে সালফার। এই দুটো কন্টেন্ট আমাদের থাকবে। এবার ভাইরাস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া রেপ্লিকেট উইথ ব্যাকটেরিয়া, এটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলে দিলাম। এবার এই দ্যাট ইজ দ্য ভাইরাস, আমার এইখানে হচ্ছে দ্যাট ইজ ভাইরাস কি, ব্যাকটেরিওফাজ ভাইরাস, ফাজ ভাইরাস। এন্ড এই ফাজ ভাইরাসের মধ্যে কি বিষয়টা আছে, দিস পার্ট ইজ ডিএনএ অ্যান্ড আউটার পার্ট ইজ প্রোটিন কোট, অ্যান্ড দিস পার্ট ইজ টেইল, তোমরা জানো। এবং কিছু ব্যাকটেরিয়াকে, some bacteriophages grow in radioactive phosphorus medium। এই যে ভাইরাসগুলোকে, ব্যাকটেরিওফাজ ভাইরাস, তাদেরকে গ্রো করা হয়েছে রেডিও অ্যাক্টিভ ফসফরাসে। গ্রো করালে কি হবে, যে ডিএনএ গুলো ব্যাকটেরিওফাজ নেবে বা গ্রহণ করবে, সে প্রত্যেকটা নতুন ডিএনএ হয়ে যাবে মার্কড বা চিহ্নিত হয়ে যাবে কি দিয়ে, রেডিও অ্যাক্টিভ ফসফরাস। তার নাম ফসফরাস 32, P32। এটাকে বলা হয় P32 দিয়ে মার্ক করা হলো। কিভাবে গ্রো করে দেওয়া হলো, একটা বাটিতে আমি ফসফরাসের 32 ভার্সনটাকে নিলাম, সেটা রেডিও অ্যাক্টিভ ভার্সন। তাকে যদি এবার মাল্টিপল ভাইরাস করে দিই, সবকটা ভাইরাসের ভিতরে ডিএনএ গুলো মার্ক করে গেল। কি দিয়ে মার্ক করে গেল, মার্ক করে গেল আমাদের ফসফরাস 32 দিয়ে।
ব্যাকটেরিওফেজেস উইথ রেডিওঅ্যাক্টিভ ডিএনএ। চলো এবার আমরা আরেকটা কাজ করলাম, সাম ব্যাকটেরিয়াস, কিছু কিছু ব্যাকটেরিয়া নেওয়া গেল, সেটাকে আমরা করলাম রেডিওঅ্যাক্টিভ সালফার মিডিয়ামে। ঠিক আছে, সালফার মিডিয়ামে যে করা গেল, সালফারের 35 ভ্যারিয়েন্টকে নেওয়া হয়, তাহলে দেখা যাবে ব্যাকটেরিওফাজ উইথ রেডিওঅ্যাক্টিভ প্রোটিন হয়ে গেল এই দুটো। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমরা প্রথম ব্যাকটেরিয়াটা ডিএনএটাকে মার্ক করে দিলাম, এই যে মাঝখানে ডিএনএ ইজ মার্কড রেডিওঅ্যাক্টিভ দিয়ে হয়ে গেল, অর্থাৎ কোন কি দিয়ে, P32 দিয়ে মার্ক করা হলো। আবার এট দ্য সেম টাইম সাম ব্যাকটেরিয়াকে আমরা আলাদা জায়গায় নিয়ে মার্ক করে দিলাম ফসফরাসের রেডিওঅ্যাক্টিভ দিয়ে। এবং মনে রাখবে ফসফরাস কিন্তু সেন্টার পার্টকে রেডিওঅ্যাক্টিভ করে না, অর্থাৎ তার আউটার পার্টকে সে রেডিওঅ্যাক্টিভ করে, বিকজ আউটার পার্টে থাকে প্রোটিন। তাহলে দু ধরনের ভাইরাস আমার কাছে এলো, একটা পাত্রের ভাইরাস ডিএনএটা মার্ক, ডিএনএটা ফসফরাসের 32 দিয়ে মার্ক করা আছে, আরেকটা বাটি আছে যার মধ্যে নিলাম তার প্রোটিন আউটার পার্টটাকে মার্ক করে নিলাম। এই দুটো মার্ক ব্যাকটেরিওফাজ আমার কাছে এসে গেছে। এইবার ইচ অন এভরি ভাইরাসগুলোকে নিয়ে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিয়ে আমরা ইনফেক্ট করাবো। এবার ইনফেক্ট করানোটা বেশ মজাদার বিষয় আছে। কি করা হয়, একটা টেস্ট টিউব নেওয়া হয়, সেই টেস্ট টিউবের মধ্যে সাম ইকোলাই ব্যাকটেরিয়া রাখা হয় এবং তারপরে মার্ক করা রেডিওঅ্যাক্টিভ যে ফসফরাস ছিল, সেই ফসফরাস রেডিওঅ্যাক্টিভ ভাইরাসটাকে অ্যাটাক করিয়ে দেওয়া হয়। এবং আমরা জানি ব্যাকটেরিয়া পেলেই একটা ফাজ ভাইরাস তাতে অ্যাটাক করে, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে সে রেডিওঅ্যাক্টিভ ডিএনএটা ব্যাকটেরিয়ার ভেতরে পুশ করে দিল। রেডিওঅ্যাক্টিভ ডিএনএ কেন রেডিওঅ্যাক্টিভ দেওয়া যায়, টু আইডেন্টিফাই দ্য রেডিওঅ্যাক্টিভিটি কোথা থেকে আসছে। এবার কিছুক্ষণ পরে ওই 10 আফটার 10 to 20 মিনিটস, কারণ ইকোলাই 20 মিনিটস লাগে, 18 থেকে 20 মিনিট লাগে ইকোলাইয়ের রেপ্লিকেট করতে। ইকোলাই যখন এইভাবে রেপ্লিকেট করে দিল, জেনারেশন করে নেওয়া হলো, এইভাবে করে কিছুক্ষণ পরে দেখা গেল, কারণ এবারে ডিএনএটা মার্ক ছিল রেডিওঅ্যাক্টিভ দিয়ে, ডিএনএ রেপ্লিকেট করলো এবং তারপরে যখন ব্লেন্ডিং এর সাহায্যে, পরে দেখাবো, পুরো সলিউশনটাকে ব্লেন্ড করে দেওয়া হলো। আমরা কি রাখলাম, কেস 1 ভালো করে রাখবে, আমি আগে প্রথমে বলিনি তারপরে বুঝবে। এই যে ব্যাকটেরিয়াটা ভিতরে কে রেডিওঅ্যাক্টিভ, এই যে চিহ্ন করে দেওয়া আছে ডিএনএ, এবং যাওয়ার পরে এই ব্যাকটেরিয়াটা এখানে পুশ করে দিয়েছে, এই যে আমরা ভিতরে পুশ হয়ে গেছে রেডিওঅ্যাক্টিভ, কালারটা দেখতে পাচ্ছ, আর বাইরে ভাইরাসটা বাইরে পড়ে গেছে। এবং তারপরে যে মেটেরিয়ালটা হলো সেটাকে ব্লেন্ডিং অ্যান্ড সেন্ট্রিফিউজ, মনে রাখবে ওই ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস সহ গোটা যে সলিউশনটা হলো সেটাকে আমরা মিশিয়ে দিলাম, ব্লেন্ডারের সাহায্যে ঘুরিয়ে মেশালাম, তারপরে তাকে সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করলে কি হবে, ডিএনএ বিং হেভি মেটেরিয়াল, ডিএনএটা সেই টেস্ট টিউবের তলায় চলে আসবে। এবং আমরা এটুক জানি তলায় ডিএনএ আসছে, এটুক শিওর, বিকজ ডিএনএ ইজ হেভি মলিকুল, ডিএনএ হেভি নিচে চলে এসছে। এবার যখনই আমরা দেখব রেডিও অ্যাক্টিভ, সবার প্রথমে আমরা লক্ষ্য করব, আমরা এখানে আমরা একটু অন্যভাবে করে দেব। রেডিও অ্যাক্টিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হার্সের যে ক্ষেত্রে আমরা রাখবো, এই রিয়াকশনটা দেখার পরে এই টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবে নেওয়ার পরে দেখবো রেডিও অ্যাক্টিভিটিটা, আমি এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের গ্রিন কালার দিয়ে, বটমে চলে এসছে, একদম নিচে। রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন অ্যাট দ্য বটম পার্ট, একদম নিচের দিকে এই পার্টটা চলে গেছে। এটা একটু সরিয়ে দিলে তোমরা দেখতে পাবে, একদম বটমে রেডিও অ্যাক্টিভিটি শো করছে। কেন, আমরা জানি ডিএনএ ম্যাগনিফাই করেছে এবং সেখানে ডিভাইড করেছে জেনেটিক মেটেরিয়ালকে দিয়ে, এবং উপরের দিকে যে কোনো কিছু সেন্ট্রিফিউজ করলে উপরের দিকে যে লিকুইড পার্টটা থাকে তাকে বলা হয় সুপার ন্যাটেন্ট, বা উপরে থাকা জিনিস সুপার ন্যাটেন্ট বলা হয়, এটাকে নামটা মনে রাখবে। এবার লেখাগুলো একটু যদি তোমাদের সামনে পড়ে বা বলে দিই তাহলে বিষয়গুলো পরিষ্কার হবে। কেস 1, ব্যাকটেরিওফাজ উইথ রেডিওঅ্যাক্টিভ ডিএনএ অ্যাটাচ টু ব্যাকটেরিয়া। বাস, যেটা বললাম তোমাদের, এটা লেবেলিং করে দেওয়া হলো, এটাকে এরা ল্যান্ডিং করলো, কারণ কিভাবে করে, ব্যাকটেরিয়া ল্যান্ডিং করে, পিনিং করে এবং তারা পেনিট্রেট করে এবং তারপরে রেপ্লিকেট করে। এই পার্টগুলো তোমাদের সামনে এখানে লেখা আছে, ল্যান্ডিং, পিনিং অ্যান্ড পেনিট্রেটিং, এটা কাজ করে ফেললো। তারপরে ব্যাকটেরিয়া ইনফেক্ট করে দিল, ইনফেক্ট হয়ে গেল, অ্যান্ড অ্যাজিটেটেড
in a blender to separate the phage particle from the bacteria. Agitated মানে তাকে নাড়ানো হয়, প্রচুর পরিমাণে ঝাঁকানো হয়, ঝাঁকিয়ে দিয়ে তার ভেতরকার যে ডিএনএ পার্ট বা অন্যান্য পার্টগুলোকে আমরা সেপারেট করে দেব। সেপারেট করলে ডিএনএ ভারী পার্ট নিচের দিকে চলে আসবে। সেন্ট্রিফিউগেশন লিভস ফেজ পার্টিকেল অ্যাজ সাপ্লিমেন্ট। ফেজ পার্টিকেল গুলো উপরের দিকে সাপ্লিমেন্ট করে গেল এবং ব্যাকটেরিয়া সেলগুলো নিচে চলে গেল এবং দেখা গেল ব্যাকটেরিয়াল সেলের যে নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস সব থেকে ভারী জিনিস মনে রাখবে, নিচে চলে গেছে। অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ব্যাকটেরিয়াল সেল আমরা দেখতে পাবো রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড ইন অ্যাট দ্য বটম। তাহলে বুঝতে পারলাম একটু যে ডিএনএটা রেপ্লিকেট করলো এবং ডিএনএর যে রেডিও অ্যাক্টিভিটিটা সেটা নিচের দিকে চলে গেছে। আমরা নেক্সট পার্টে যেতে পারি। এবার নেক্সট পার্ট অফ রিয়াকশনে আমরা আরেকটু ব্যাপারটাকে ডেপথে বোঝার চেষ্টা করবো, এখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? কেস 2তে ব্যাকটেরিওফাজ উইথ রেডিও অ্যাক্টিভ প্রোটিন অ্যাটাচ টু ব্যাকটেরিয়া। কিভাবে? এই যে বাইরেটাকে প্রোটিন দিয়ে মার্ক করে দিলাম, ডিএনএটাকে মার্ক করে নিই। প্রোটিনটা আমরা জানি আউটসাইডে পড়ে থাকে, প্রোটিন পার্টটা উপরে পড়ে থাকবে, ঠিক আছে? প্রোটিন পার্টটা নিউক্লিয়াসে ঢোকেই না। যখন ইনজেক্ট করে দেয় ডিএনএ পার্টটা নিচে ঢোকে এবং আমি রেডিও অ্যাক্টিভিটি কোনটাকে করেছি? প্রোটিন পার্টটাকে করেছি, যেটা আউটসাইডে থাকে তাকে করেছি। ব্যাকটেরিয়া ইজ অলসো ইনফেক্টেড and agitated একই blender to separate the phage particle from the bacterial particle. phage particle-টাকে আলাদা করে দিলাম, ব্যাকটেরিয়াল পার্টিকেলটাকে আলাদা করে দিলাম। এই দুটোকে আমরা টু সেপারেট। কিভাবে? দুটোকে আলাদা আগে হলো না, প্রথমে ব্লেন্ডার একদম পুরো ঘুষে একটা ঘোল করে দিলাম। ঘোলটাকে এবার যদি একটা ব্লেন্ডার এইভাবে ঘোরানো হবে, ব্লেন্ডার করে দিলে ব্যাকটেরিয়াল সেল পার্ট নিচে চলে আসে আর ভাইরাসের সেল পার্টটা উপরে থেকে যায়। এবার আমরা জানি ওপরের সেল পার্টে কে থাকে? ওপরের সেল পার্টে আমরা থাকার কথা হচ্ছে রেডিও অ্যাক্টিভ প্রোটিন। এবার রেডিও অ্যাক্টিভিটিটা কোথায় দেখি? অর্থাৎ ফেজ ভাইরাস কাকে ইনজেক্ট করে? ডিএনএ কে ইনজেক্ট করে না অন্য প্রোটিনকে ইনজেক্ট করে? সেটাই আমরা দেখার চেষ্টা করব। যদি প্রোটিনকে ইনজেক্ট করতে তাহলে প্রোটিন ব্যাকটেরিয়াতে গিয়ে আমরা বটমে রেডিও অ্যাক্টিভিটি পেতাম, কিন্তু এইটুকু আমরা জানি যে প্রোটিন পার্টটা বাইরে থাকে। প্রোটিনকে উপরে সুপার নেটেনটা যে করা হবে, অর্থাৎ এই যে আমার টেস্ট টিউবটা হবে, টেস্ট টিউবের মধ্যে যে সুপার নেটেন থাকবে, এই সুপার নেটেন্টের মধ্যেই রেডিও অ্যাক্টিভিটিটা ফাউন্ড করা গেছে। রেডিও অ্যাক্টিভিটি ফাউন্ড, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি কেন? আমরা সেন্ট্রিফিউগেশন যেমন সেপারেট করেছি, নিচের দিকে চলে গেছে ব্যাকটেরিয়াল সেল, উপরের দিকে চলে গেছে ভাইরাল আউট বডিগুলো। তাহলে ভাইরাল আউট বডিগুলো থেকে আমরা রেডিও অ্যাক্টিভ করেছি, কারণ ভাইরাস যখন মাল্টিপ্লাই করেছে তখন প্রোটিন পার্টটা মাল্টিপ্লাই হয়েছে। প্রোটিন পার্টটা ভাইরাসের প্রোটিন পার্টটা সুপার নেটেন্টে থাকবে, বিকজ ভাইরাস ইজ মোর লাইটার দ্যান ব্যাকটেরিয়া। তাহলে সুপার নেটেন্টে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া মানে প্রোটিন পার্টটা মাল্টিপ্লাই করে বাইরে থেকেছে এবং ভাইরাস সেটাকে নিয়ে বাইরে উপরে উঠে গেছে, অর্থাৎ সুপার নেটেন্টে চলে এসছে। ভাইরাস যদি ভারী হতো নিচের দিকে চলে যেত, প্রোটিন পার্টটা যদি জেনেটিক মেটেরিয়াল হতো এবং যাকে যদি ইনজেক্ট করতো তাহলে রেডিও অ্যাক্টিভিটি তো নিচে পেতাম। ভেরি ফিউ রেডিও অ্যাক্টিভিটি পাই, যদিও পাই, ঠিক আছে? সো সেন্ট্রিফিউজে দেখো করা হয়েছে লিভস ফেজ পার্টিকেল অ্যাজ সুপার নেটেন্ট। ফেজ পার্টিকেলটা সুপার নেটেন্ট হয়ে উপরে থাকে। ভালো করে বুঝবে এই জায়গাটা। তাকে ব্লেন্ডিং করানো একটা কারণে ব্যাকটেরিয়াল সেলকে নিচে পাঠানো হয় আর ভাইরাল সেলকে উপরে পাঠানো হয়। ভাইরাল সেল ইজ লাইটার, আর ভাইরালটা আউটার সাইডটাই তো ভাইরাল সেল, সে ভাইরালের সেট পার্টটা উপরে চলে গেছে, উপরে চলে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি উপরে দেখিয়েছে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে এই একটা ডিসকাশন আমরা করে যেই কনক্লুশনে আমরা আসতে পারি সেটা তোমাদের কাছে এবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই ডিসকাশনটা করার পর বুঝবে যে হার্শেচেস কনক্লুশন আমরা এখান থেকে নেবার চেষ্টা করব। প্রোটিন নেভার এন্টার্ড ইনটু ব্যাকটেরিয়া। প্রোটিন ব্যাকটেরিয়ার ভেতরে এন্টার করে না, প্রোটিন পার্ট সবসময় বাইরে থাকে এবং ব্যাকটেরিয়া যারা বেরোয় তারা সেই প্রোটিন পার্টটা বাইরে থেকেই থাকে এবং বাইরে থাকে বলে ভাইরাল পার্টগুলো নিয়ে তারা উপরে রেডিও অ্যাক্টিভ, কারণ আমরা দ্বিতীয়বার প্রোটিন পার্টটাকে রেডিও অ্যাক্টিভ করে উপরে দেখিয়ে দিয়েছিলাম। আর প্রথমবার যখন ডিএনএ কে মার্ক করেছিলাম P32 দিয়ে, তখন সে ডিএনএ
ব্যাকটেরিয়ার মধ্যে এন্টার করেছিল। দ্য ডিএনএ পার্ট, অ্যাকচুয়ালি দ্য ডিএনএ পার্ট, ইট ওয়াজ ডিএনএ দ্যাট এন্টার দি ব্যাকটেরিয়া। কারণ ডিএনএ যখন এন্টার করেছিল এবং আমরা ব্যাকটেরিয়ার বডির মধ্যে তো ডিএনএটা এন্টার করে গেছিল, তাহলে ব্যাকটেরিয়ার যে পার্টগুলো, বডির পার্টগুলো, সেটা নিচের দিকে জমে গিয়েছিল, ফলে রেডিও অ্যাক্টিভিটি নিচের দিকে পেয়েছিলাম। কেন? সেখানে ডিএনএ রেপ্লিকেট করে মাল্টিপ্লাই করেছিল, রেডিও অ্যাক্টিভ ডিএনএ বেশি হয়ে গিয়েছিল। ব্যাকটেরিয়ার বডিতে রেডিও অ্যাক্টিভিটি ভিতরে দেখা গিয়েছিল, রেডিও অ্যাক্টিভিটিটা বাইরে পড়েনি। প্রথম এক্সপেরিমেন্টটা দেখে বুঝবো, তাহলে বুঝতে পারবো যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। অর্থাৎ এক্ষেত্রেও যখন ফেজ ভাইরাস একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সেটাও সে ডিএনএ দিয়েই অ্যাটাক করে এবং ডিএনএটাই রেপ্লিকেট করে। ডিএনএ রেপ্লিকেট করে মোর ডিএনএ হয়ে গিয়ে মোর ভাইরাল ডিএনএ কনভার্ট করে যায়। অর্থাৎ নিউ জেনারেশন তৈরি করার ক্ষমতা আছে, নিউ ভাইরাল অর্গানাইজেশন করার ক্ষমতা আছে কার? ডিএনএর। তাহলে ডিএনএর এই ক্ষমতার জন্যই আমরা বলতে পারবো যে DNA is a very powerful material. DNA is the genetic material, and this experiment is called viral transduction. তাহলে এক্সপেরিমেন্টের দিক থেকে আমরা 100% প্রুভ করে দিলাম যে DNA is the genetic material. তাহলে তিনটে প্রুফ তোমাদের সিলেবাসে আছে। একটা গ্রিফিথ এক্সপেরিমেন্ট, একটা এভারি ম্যাকলিওড ম্যাককার্টির ব্যাকটেরিয়াল ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বা ট্রান্সফরমেশন রিয়াকশন, আরেকটা হচ্ছে ভাইরাল ট্রান্সডাকশন রিয়াকশন, হুইচ ইজ ডান বাই হার্শে অ্যান্ড চেস। এই যে 3 গ্রুপস অফ সায়েন্টিস্ট, তাদের নাম এবং তাদের এক্সপেরিমেন্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে, জেনে রাখবে। এক্সপেরিমেন্ট যে কোনো জায়গায় কিন্তু এই পরীক্ষাগুলো আসে। আমি তোমাদের একটু অন্যভাবে বোঝালাম, কোনো বইতে ওই ব্লেন্ডিং পার্টগুলো বোঝানো আছে, কিন্তু যে বেসিক পার্টগুলো তোমরা পড়তে গিয়ে লক্ষ্য রাখবে। লিখতে কিন্তু তোমাদের আমার মতো এত কথা বলে লিখতে হবে না, বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম, বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম। তাই তোমরা বুঝে নাও, তারপরে যখন বইটা পড়বে তখন আরো ব্যাপারটাকে আশা করি ক্লিয়ার করবে। যারা ব্রেন আছে তারা এখনই বুঝতে পারবে। সব জায়গায় আমরা প্রথমে আননোন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ছিল গ্রিফিথ দিয়ে, তারপরে এভারি ম্যাকলিওড ম্যাককার্টি বলেছিলেন ইয়েস ট্রান্সফরমেশনের পাওয়ার আছে, ক্ষমতা আছে ডিএনএর। তারপর হার্শেচেজও বললেন ওই ব্যাকটেরিয়াল ট্রানজাকশন দিয়ে, অর্থাৎ যখন ভাইরাস অ্যাটাক করে এবং ভাইরাসের নাম্বার বাড়িয়ে নেয়, তখনও সে ডিএনএটাকেই ইনজেক্ট করে। সো ডিএনএ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মেটেরিয়াল, ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, ইট ইজ প্রুভড। তাহলে আমরা ডিএনএ জেনেটিক মেটেরিয়ালের কনক্লুশনে এসে যেতে পারি। ডিএনএ ইজ দ্য প্রমিনেন্ট, পরিষ্কার বল, জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। ডিএনএ কে কিন্তু আমরা প্রুভ করে দিলাম। এতদিন আমরা শুধু বলে আসছিলাম, এবার আমরা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝালাম। ইন সাম ভাইরাসেস, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আরএনএ অলসো, এই জন্য মোস্ট বলেছিলাম, ওয়াজ ফাউন্ড টু বি দ্য জেনেটিক মেটেরিয়াল। এবার আমরা একটা কাজ করব যে হোয়াট ডিসাইড দ্যাট হু ক্যান বি দ্য জেনেটিক মেটেরিয়াল। এক্স্যাক্টলি জেনেটিক মেটেরিয়ালকে এবার আমরা সার্চ করব যে কিভাবে জেনেটিক মেটেরিয়ালকে হোয়াট ডিসাইড, কি ডিসাইড করে একটা জেনেটিক মেটেরিয়ালের কি প্রপার্টি থাকতে হবে। জেনেটিক মেটেরিয়ালের কি দুটো শিং থাকতে হবে? জেনেটিক মেটেরিয়াল কি গুন্ডামি থাকতে হবে? একটু মজা করে বলছি, জেনেটিক মেটেরিয়াল হতে গেলে কি কাউকে মারতে হবে না কি করতে হবে? কি থাকলে জেনেটিক মেটেরিয়াল বলবো? নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস। তারটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে অনেকগুলো পার্ট আছে। প্রোটিন, মেবি প্রোটিন বলছে আমি জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ বলছে আমি, ফ্যাট বলছে আমি, কার্বোহাইড্রেট বলছে আমি হতে পারি, লিপিড ইজ অলসো সেইং আমি হতে পারি, আরএনএও বলছে আমি আদর্শ জেনেটিক মেটেরিয়াল। কিন্তু এবার আমরা দেখে যাব কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদের লিখে রেখেছি, দেখো। বলবো ক্রাইটেরিয়া টু বিং জেনেটিক মেটেরিয়াল। এটাও কোনো এক্সামে আসে বা কনসেপ্টটাকে রাখার জন্য রাখতে হবে।
কারণ দেখো সবই পরীক্ষায় আসে কথাটা ভাবলে আমাদের নলেজ হবে না। আমি অল্প অল্প নলেজ দিলে কোনটা যে কখন আসবে এটা তো আমিও জানি না, তোমরাও জানো না। কনসেপ্ট আসলে সেটা তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। এটাকে থাকতে হবে ক্যাপেবল অফ রেপ্লিকেটিং ইটসেলফ। তাহলে জেনেটিক মেটেরিয়াল তাকেই হতে হবে যে নিজের কপি বানাতে পারে, নিজে থেকেই বানাতে পারে। কার আছে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ডিএনএ, লিপিড, আরএনএ দেখতে হবে, যার রেপ্লিকেটিং পাওয়ার থাকতে হবে। নেক্সট থাকতে হবে কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল। এটা তো এর আগেই আমরা বলে দিয়েছি, ডিএনএ ইজ কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি স্টেবল দেন আরএনএ, বিকজ আরএনএ দুটো ওইচ গ্রুপ আছে, ডিএনএ একটা ওইচ আছে, ডিএনএ থাইমিন গ্রুপ আছে, ডিএনএ কারেকশন করা যায়। এই যে প্রপার্টিগুলো থাকতে হবে জেনেটিক মেটেরিয়ালে, অলরেডি ডিএনএ এটা আছে, আমরা আগে বলেছি। প্রোভাইড দ্য স্কোপ অফ মিউটেশন হুইচ ক্যান লিড টু এভলিউশন। প্রোভাইড দ্য স্কোপ অফ মিউটেশন, অর্থাৎ এদের মিউট করা, মিউট মানে চুপ, শাট আপ, বা কোনো একটা জেনেটিক এক্সপ্রেশনকে মিউট করার ক্ষমতা আছে বা এক্সপ্রেস করার ক্ষমতা আছে। কার থাকতে হবে? একটা জেনেটিক মেটেরিয়ালের থাকতে হবে। কার আছে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ, লিপিড। তোমরা অলরেডি জেনে ফেলেছো, আন্দাজ করে বলতে পারছো। ক্রাইটেরিয়া থাকতে হবে, লাস্ট ক্রাইটেরিয়া, capable of expressing itself from মেন্ডেলস ক্যারেক্টার। মেন্ডেল যে ক্যারেক্টার বলেছিলেন, মেন্ডেল যে ফ্যাক্টর বলেছিলেন, সেই ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করার ক্ষমতা থাকতে হবে। এই যে চারটে পয়েন্ট, রেপ্লিকেট করার ক্ষমতা, স্টেবল থাকার ক্ষমতা, তার মধ্যে মিউটেশনের ক্ষমতা এবং মেন্ডেলের ক্যারেক্টারিস্টিক্সকে এক্সপ্রেস করার ক্ষমতা। মেন্ডেল যেটাকে ক্যারেক্টার বলেছিলেন, সেই ক্যারেক্টারগুলো কার ঘাড়ে সে ক্যারি করতে পারে, কে বহন করতে পারে। দেখা গেছে না প্রোটিন পারে না, ফ্যাটও পারে না, কার্বোহাইড্রেটও পারে না, আরএনএরও অনেক লিমিটেশন আছে, দো সাম আরএনএ হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, বাট দ্য ডিএনএ it has at the center point, center of attraction, it has all the properties. Why DNA is referred as genetic material? DNA কে জেনেটিক মেটেরিয়াল কেন বলেছি অলরেডি ডিসকাশন করে দিয়েছি, আরেকবার এটাকে নিয়ে একটু মনে করিয়ে দিই। ডিএনএ স্ট্রাকচারালি মোর স্টেবল দেন আরএনএ, একই কথা বললাম। ডিএনএ ইজ কেমিক্যালি মোর স্টেবল দেন আরএনএ। ডিএনএ হ্যাজ ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, প্রোভাইড বেটার স্টেবিলিটি অ্যান্ড এরর রিপেয়ারিং ক্যাপাবিলিটি। এর আগেই তোমাদের বলে দিয়েছি, ডিএনএ ক্যানট কোড ডাইরেক্টলি ফর প্রোটিন সিনথেসিস, দাস ডিপেন্ড অন আরএনএ। এই কতগুলো প্রপার্টি থাকার জন্য আমাদের ডিএনএ কে আদর্শ বা আইডিয়াল জেনেটিক মেটেরিয়াল আমরা বলতে পারি। কাজেই ডিরেক্টলি কখনো কোড না করে সে আরএনএর মধ্যে তার কোডগুলো কিভাবে করে সেগুলোই তো তোমাদের জানাবো। ডিএনএ ডিরেক্টলি কেন করে না, এটাই কিন্তু আমাদের মাথায় কোশ্চেন এসছে, এক্সপেরিমেন্ট করেছি, আস্তে আস্তে সমাধান পেয়েছি। আজকে আমাদের করোনা ভাইরাস এসছে, আমাদের প্রবলেম এসছে, আমরা রিসার্চ আরো বেশি করে করব, আউট অফ আওয়ার প্রিভিয়াস নলেজ করতে গিয়ে আমরা একদিন ভাইরাস বের করে ফেলবো। কেউ কেউ ভাইরাস বেরও করে ফেলেছে, ভাইরাস মানে অ্যান্টিভাইরাল বা তার অ্যান্টিডোট বা তার ভ্যাকসিন। এইভাবে রিসার্চ করতে করতে প্রবলেম আসবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এই জায়গাটা মাথার মধ্যে রাখবে। নেসেসিটি হলে যে কোনো কিছু ইনভেন্টেড হয়ে যাবে। সেই ইনভেনশনের পরেই আমরা জানতে পেরেছি ডিএনএ ইজ দ্য পারফেক্ট জেনেটিক মেটেরিয়াল। এবার আমরা তার আগে তোমাদের আগে কিছুটা বলেছিলাম আরএনএ ওয়ার্ল্ডের গল্প। ডিএনএ আগে না আরএনএ আগে এ নিয়ে অনেক ডাউট ছিল। আজকে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল তো প্রায় একেবারে আমাদের 80s এর অবধি সবাই জানতেন, কিন্তু তারপরে হঠাৎ করে একজন ফেমাস সায়েন্টিস্ট, তার নামটা মনে রাখবে, ওয়াল্টার গিলবার্ট। আমাদের মধ্যে অনেকেই তো রিসার্চ করে, তোমরাও কেউ কেউ রিসার্চ ফিল্ডে যাবে, রোজই থিসিস বের করেন। এইভাবে যাদের ব্রেন যত ভালো, যাদের থিঙ্কিং অ্যাঙ্গেল ভালো, তারাই থিসিস করে করে নতুন আইডিয়া দেন আমাদের সোসাইটিকে, আমাদের সায়েন্সকে। সেই সায়েন্সকে সেই আইডিয়া দিতে গিয়ে
চলে এসেছেন ওয়াল্টার গিলবার্ট 1986, বেশি দিন আগে নয়। তিনি বলেছিলেন যে ওয়ার্ল্ডের একটা সময় ছিল সবার প্রথমে আরএনএ পৃথিবীতে এসেছিল। আরএনএ পৃথিবীতে আসার জন্য এই আরএনএ থেকেই আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং আরএনএ থেকে ডিএনএ কনভার্ট হয়েছে এভলিউশনে। কিন্তু আজকের দিনে আমরা দেখি প্রোটিন সিনথেসিসের সময় বা অন্য কিছুতে যে আরএনএটা তৈরি হয় ডিএনএ থেকে, যেন মনে হয় আরএনএর বাবা ডিএনএ, তার বাবা তো আগে আসে, কিন্তু তা নয়। যখন স্ট্রাকচার হচ্ছিল, কেমিক্যালি ফর্ম হচ্ছিল সেলগুলো, তখনই আরএনএর রাইবোনিউক্লিওটাইডগুলো একটা স্ট্র্যান্ডে আগে তৈরি হয়েছিল, তারপরে তার থেকে ডিঅক্সি হয়ে গেছে একটা পার্ট, তারপরে স্টেবল ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে এবং ডিএনএ তখন রুল করতে শুরু করেছে পৃথিবীকে এবং আরএনএ একটু সাইড কেটে গেছে। আরএনএ তখন ডিএনএর যে প্রভুত্ব বশ্যতা বা তার যে ডমিনেন্সি সেটাকে মেনে নিয়েছে। এবার আরএনএ বলেছে আমি আগে এসেছি ঠিকই, আমি তোমাকে ডিএনএ কে কনভার্ট করে দিয়েছি ঠিকই, কিন্তু এখন আমি কমপ্লিটলি আরএনএ তৈরি হব, ডিএনএ থেকেই আরএনএ তৈরি হব, সেটা তৈরি হয়ে চলেছে। এবার এই জায়গাটাকে আরএনএ ওয়াজ ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল, দুটোর মধ্যে ফার্স্ট। বাট যে কোনো কিছু ফার্স্ট হলেই সেটা তো লং লাস্টিং টিকে থাকে না। জন লগি বেয়ার্ড যে টিভি ফার্স্ট ইনভেন্ট করেছিলেন, আজকে সেই টিভির জন লগি বেয়ার্ডের টিভির কোনো কিছুই ইউজ হয় না, একেবারে নতুন। তাহলে এখনকার টিভিগুলো স্টেবল, জন লগি বেয়ার্ডের টিভি স্টেবল ছিল না, বাট ফার্স্ট এসেছিল জন লগি বেয়ার্ডের সেই টিভি। ঠিক সেরকমই আরএনএ ফার্স্ট ইনভেন্ট হয়েছিল। অ্যান্ড ওয়াল্টার গিলবার্ট মনে রাখবে তোমরা, হাইপোথাইজড অর হাইপোথিকেটেড, অর্থাৎ কল্পনা করেছিলেন দ্যাট দেয়ার ওয়াজ ওয়ান্স অ্যান আরএনএ ওয়ার্ল্ড। সো আরএনএ ওয়ার্ল্ড ওয়াজ প্রপোজড বাই দিস ম্যান, দ্যাট ইজ ওয়াল্টার গিলবার্ট। রিমেম্বার দ্য নেম। নাও কারেন্ট লাইফ অন আর্থ ডিসেন্ড ফ্রম আরএনএ ওয়ার্ল্ড। আজকের যে লাইফ ফর্মটা, তার বুঝতে পেরেছ, সবার প্রথমে আমরা যেরকম মিলার উরের এক্সপেরিমেন্ট দিয়ে সেল কি করে এসেছিল বলেছিলাম, সেভাবে সবার প্রথমে বায়োমলিকুলদের মধ্যে আরএনএ আগে এসেছিল সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তারপরে হাইপোথাইজ করেছেন ওয়াল্টার গিলবার্ট 1986-এ। তিনি বলেছেন আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড থেকে ডাবল স্ট্যান্ডের উৎপত্তি। অনেকটা মেনেও নেওয়া যায় এটা। প্রথমে সে এসেছে, তারপরে আজকে ডিএনএ কন্ট্রোল করা শুরু করেছে। তো রোল অফ আরএনএ এই জায়গাটাকে একটুখানি বলে নি। আরএনএ এর রোলটাকে যদি আমরা এখানে দেখতে পারি, বলবো স্টোরেজ অফ জেনেটিক মেটেরিয়াল, ট্রান্সমিশন অফ জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আরএনএ দিয়ে যায়, অ্যান্ড ক্যাটালিটিক এনজাইমেটিক অ্যাক্টিভিটি সেটা প্রোটিন করে। তাহলে আরএনএ, প্রোটিন, ডিএনএ তিনজনেরই ছোট ছোট রোল আমরা এখানে দেখতে পারি। তিনজনেরই কি কি রোল দেখব আমরা একটু দেখি। ডিএনএটাকে ওয়াল্টার গিলবার্ট বলেছিলেন যে জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ জেনেটিক ইনফরমেশন, আমরা যেটাকে বলি দ্য আর্কিটেকচারাল ইনফরমেশন অর দ্য ব্লু প্রিন্টস অর দ্য রেসিপি বুক ইনফরমেশনটা স্টোরেজ হয় ডিএনএ এর মধ্যে। মেমোরি কার্ডের মধ্যে ঢুকে পড়ছে ডিএনএ। আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়ালগুলোকে যাতায়াত করাতে, ট্রান্সমিট করতে, একটা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করাতে হেল্প করে। এই আরএনএ ওয়ার্ল্ডের ওয়াল্টার গিলবার্টেরই কনক্লুশন থিওরি। এবং তারপরে প্রোটিন কি করে, ক্যাটালাইটিক অ্যান্ড এনজাইমের রিয়েল এক্সপ্রেস করে। আমার এই যে বডিটা দেখছো, এই বডিটা একটা এক্সপ্রেস পার্ট। ডিএনএ আরএনএ এর মধ্যে দিয়ে ট্রান্সফর্ম অর্থাৎ ট্রান্সমিট করে দিয়ে প্রোটিন রূপে, ইন দ্য ফর্ম অফ প্রোটিন, সেটাকে এক্সপ্রেস করে। তাহলে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন রূপে এক্সপ্রেস হলো। তাহলে ডিএনএ অ্যাকচুয়ালি মেমোরি, স্টোরেজ মেটেরিয়াল। ডিএনএ না থাকলে জেনেটিক ইনফরমেশন স্টোরেজই হবে না। আরএনএ না থাকলে ওই ইনফরমেশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাসই হবে না, অর্থাৎ প্রোটিনের মধ্যে পাস হবে না। ইন বিটুইনে ডিএনএ ডিরেক্টলি প্রোটিন বানাতে পারবে না, ও একটা মিডিয়াম চাই। আরএনএ এর মধ্যে একটা মিডিয়ামকে দেয়। তাহলে এখনকার যে আরএনএ, সেটা কিন্তু ডিএনএ থেকে তৈরি হওয়া আরএনএ, সেটা কিন্তু আরএনএ ওয়ার্ল্ডের আরএনএ নয়। ফার্স্টে লাইফ পৃথিবীতে আরএনএ এসছে, তারপরে ডিএনএ এসে জেনেটিক মেটেরিয়ালকে আমরা
সেভ করেছি, স্টোর করেছি, সেই স্টোর করা জেনেটিক মেটেরিয়ালের লিভিং ফর্মে গোটা পৃথিবীতে লটস অফ লিভিং ফর্মের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। কি দিকে? প্রত্যেকটা লিভিং ফর্মকে আমরা দেখি ইন দ্য ফর্ম অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এবং ওভারঅল বডি ইজ আওয়ার প্রোটিনাস বডি। অথবা কিভাবে বডিতে প্রোটিন আছে, যে এনজাইমগুলো হয়, যে হরমোনগুলো হয়, দে আর অলসো অ্যাকচুয়ালি প্রোটিন। আমি এর আগে যখন ডায়াবেটিক কজ পড়েছিলাম তখন বলেছিলাম জেনেটিক এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন করে সবসময় প্রোটিন আর এনজাইম তৈরির মধ্যে দিয়ে বা প্রোটিন তৈরির মধ্যে দিয়ে। এনজাইম এন্ড প্রোটিন আর দ্য অলমোস্ট সিমিলার, কারণ অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। তাহলে এনজাইমটা রিলিজ হচ্ছে ওই জিন যেরকম যেরকম বলছে, ডিএনএ যেমন বলছে সেই বলা মেটেরিয়ালটা আরএনএ রিসিভ করছে, ট্রান্সমিট করছে, প্রোটিনে কনভার্ট করছে। প্রোটিন মানে এখানে এনজাইমের প্রোটিন, হরমোনের প্রোটিন, অর সাম অর বডি প্রোটিন অলসো, সবকটাই, কারণ এনজাইম দিয়ে রিয়াকশন হয়ে বডি প্রোটিনটা ম্যানুফ্যাকচার হয়েছে। এইভাবে করে এক্সপ্রেশনটা চলে। এটা আরএনএ ওয়ার্ল্ডের একটা মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরএনএর এই ইনফরমেশন দিয়ে তোমাদের সামনে এই ক্লাসটিকে আপাতত রাখবো, তারপরে আমরা নেক্সট ক্লাসে চলে যাব।